আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তোবা আমরা আজকের এই ভিডিওতে খুব বেশি খুশি হতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আপনাকে মাপতে হবে। শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাহিরে আছে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু 98% বাংলাদেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে, কিছু মামলার আসামি হয়েছে, আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, কেউ বলছেন দিল্লিতে, কেউ বলছেন যে না সীমান্তের কোনো একটা অংশে আছেন। নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে, একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই 40%-এর মধ্যে 30% মানুষও যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া, তিনার সেফ রিটার্নের জন্য তাদের বলেন অথবা সেনাবাহিনী বলেন, প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে। যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে 100 জন ধরবেন, এই চিন্তা করা কিন্তু বোকামি। আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই, এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই, কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই 2001 থেকে 6, তো 6-এর পর 24, আজকে 18 বছর। ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই। রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী, বিরোধী দল হিসাবে মরবো নয়তো মারবো এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, এই মুহূর্তে ধরেন প্রশাসন একটা সেক্টর কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না, সমন্বয়ক ভয় পেয়ে যাবে। শুধু একটা টিম আছে প্রশাসন, তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেট আপে আছে, এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে, ওএসডি হচ্ছে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, বাট যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন। এছাড়া আরো যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে, ঘাপটি মেরে আছে, অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়, ভারতের অনুমতি ছাড়া এক কাইকো দিবে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ, কূটনৈতিক হোক আন্তর্জাতিক ভাবে হোক, শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক, স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে। আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট আপ তৈরি হবে। তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয়, রাতারাতি সেইখানে আপনি দেখবেন এই যে 1-1.5 মাস আগেও যতটা আওয়ামী লীগ দেখছেন, কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়াই গেছে। এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরো বাড়বে, যে হারে গণমাধ্যমে মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে। তো আওয়ামী লীগ কিন্তু বোঝে, ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বলছে যদি কখনো সরকারের পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আছে, 10 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে, না মারলেও কাছাকাছি মরে যাবে। এটাই বাস্তবতা, কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে, যার কারণে তারা নিজেরাই বোঝে যে পরিস্থিতি কোন দিকে যাবে। তো সকল কিছু মিলিয়ে কেউ বলছেন বিষয়টা বোগাস, ইউনূস সরকারের উপর একটা মানসিক প্রেসার ক্রিয়েটের জন্য তিনি এই ধরনের বক্তব্যটা দিয়েছেন। কারণ আমরা ভারতীয় গণমাধ্যমের বরাতেই জানলাম যে তিনি যেখানে আছেন সেখানে তিনি গৃহবন্দী, ঘর থেকে বের হতে পারেন না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না। তাহলে এখন যখন তিনি ফোনে কথা বলছেন, তার মানে ওনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, ফেসবুক দেখেন না, তিনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেট আপ তো তৈরি হয়ে আছে। তো অনেকে মনে করছেন সীমান্তের কোন একটা জায়গায় সিকিউর আছেন, যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢোকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত। আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের
নেতা কর্মীরা আছে ওনার ভ্যানগার্ড। আবার কেউ বলছেন যে না, বিষয়টা টোটালি বোগাস, ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না। তো মেনে নিবে নাকি নেবে না সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার নিয়ে যারা পলিটিশিয়ান আছেন সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন একরোখা মানুষ। তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন। আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কেউ কেউ বলছেন যে এই ফোন আলাপটা সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায়, কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয় বিএনপিকে দেখলে আপনি বুঝে যাবেন, জামাতকে দেখলেও বুঝে যাবেন, ভয় তৈরি হয়ে যায়। নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে। আপনি কি মনে করছেন যে এটা বোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট? আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি স্যার পদত্যাগ করে ফেলার, অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে ওই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার। অনেকে আশ্চর্য হচ্ছেন যে কেন ভাই, আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার। ইয়েস, আমরা যে যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে, অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে, বা সমালোচনা, বক্তব্য, সেমিনার, টক শো সবকিছুতেই শেখ হাসিনা ছিল। এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল, সংগঠন শক্তিগুলো, তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে। যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেশতা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে। কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস বিফোর 2008, সেই ইতিহাসটা একটা জেনারেশন জানে না, আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে। তো যারা জানে তারা মনে করছে যে বিএনপি রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে। আর এ নিয়ে জামায়াতে ইসলাম বলেন, সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য বলেন, সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি। আবার পাশাপাশি গেল 1 মাস প্লাস যে সময়টা, এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও, মির্জা ফখরুল ইসলাম রিজভী সাহেবের কঠোর নির্দেশনা, এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে, এই খাউয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে। ইভেন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলছে আপনি সব লিখতে পারবেন, আর এটি তো বাক স্বাধীনতা, আপনি সব বলতে পারবেন, আগে বলতে পারেন না, এখন পারবেন। এই জন্য ডক্টর ইউনূস সাহেব নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন, যেটা নিয়ে আলোচনা করার। তো সেখানে সবকিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে। এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়, আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে। সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, মানে আওয়ামী লীগকে, অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন্যটা, সেটাকে বিএনপি বলা হচ্ছে। সার্জিস বলছে কেউ যদি শয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে, ছাত্র জনতাকে ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন, তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বাউতাবাজির ভাষণ দিয়েছেন। সেই বাউতাবাজির ভাষণ থেকে এদেশের জনগণের মনে, আমাদের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে। সেই প্রশ্নগুলো কি এবং এগুলোর উত্তর কি, আসলে এগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস, আপনি যে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন, আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ পত্রটিকে আপনি এই দেশ ও জাতির কাছে দেখাতে পেরেছেন? না, দেখাতে পারেন নাই, কারণ শেখ হাসিনা এখনো এদেশের সাংবিধানিকভাবে এখনো এদেশের প্রধানমন্ত্রী।
দ্বিতীয়টি আসেন যে আপনি যে এদেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন, এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোন এই দেশ ও জাতিকে কোনো তথ্য দিয়েছেন, কোনো কিছু বলেছেন? না, বলেননি। কেন বলেননি? বিকজ আপনার তত্ত্বাবধানে, আপনার নেতৃত্বে বিএনপি, জামাত, হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য এই ব্যাপারে আপনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যেই সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ, আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায়? আপনি করেননি। কেন করেননি? বিকজ আপনি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এদেশের ক্ষমতায় থাকতে চান, এই জন্য করেননি। তারপরে এই দেশের মানুষের জনগণের মনে প্রশ্ন, যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন, সে আয়নাগরটি এখন কোথায়? এদেশের জনগণটা, আপনি তো এখন ক্ষমতায়, আপনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আয়নাগরটি দেখান কোথায় সে আয়নাগর? আয়নাগর আপনি দেখাতে পারেন না, দেখাতে পারবেন না, বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছু এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছু অস্তিত্ব ছিল না। বাট এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশে কবর থেকে লাশ চুরি হচ্ছে, লাশের কঙ্কাল চুরি হচ্ছে। কেন চুরি হচ্ছে? এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানিয়ে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চান। প্রিয় দেশবাসী, আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, কবর পাহারা দিতে হবে, কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে, কবর থেকে যেন কোনো কঙ্কাল চুরি না করতে পারে। ডক্টর ইউনূস কিন্তু এই কাজটি করাচ্ছে। তারপরে হচ্ছে আপনি আপনি ক্ষমতায়, আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে এই দেশের মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন যে 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে। তাহলে আমার এই দেশের বাঙালি ভাইদের, অসংখ্য ভাইদের গণহারে চাকরি যাচ্ছে, তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, বহিষ্কার করাচ্ছেন, তাদের রুজির জীবন তাদের কেড়ে নিচ্ছেন। তাহলে 26 লাখ ভারতীয় এখনো কেন চাকরিতে আছে? 26 লাখ ভারতীয় লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন, তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন। আপনি করতে পেরেছেন? না, পারেন নাই। কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন। তারপরে আসেন, প্রশ্ন আছেন যে 7.62 রাইফেল কোথা থেকে আসলো? ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছে 7.62 রাইফেল এগুলো কোথা থেকে আসলো? আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে যে কয়টা দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে না। তাহলে এই 7.62 রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারা গুলি চালালো? আপনার সেই জঙ্গি নাটক, জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার আপনার সব কিন্তু বের হয়ে গেছে, আপনি কিন্তু সেটি প্রকাশ করতে পারেন নাই। তারপরে আসেন সবচেয়ে বড় জিনিস, যেটা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? আজকে সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, চিন্তাই হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন, কি করেছেন? কিছুই করতে পারেননি। তারপরে আপনার সারা বাংলাদেশে যে